আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর আজকে আরেকটা ভিডিও শুরু করব। তার আগে আমি পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ আহসান হাবিব, হাবিব নামে সমধিক পরিচিত। আমি অর্থনীতির সাবেক ছাত্র, সাবেক ব্যাংকার বাংলাদেশ। আমি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছি। বাংলাদেশের শেয়ার বাজারে ছোট বিনিয়োগকারীদের সচেতন করার জন্যই শতভাগ তথ্য নির্ভর আমার এই আয়োজন। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন এবং আজকে শেয়ার হলো শেয়ার অ্যানালাইসিস টপ 20 শেয়ারস ট্রেডেড নভেম্বর 20, 2025-এ 4টি শেয়ার নিয়ে বিশেষ আলোচনা করব। এই 4টি শেয়ারের প্রত্যেকটা শেয়ারেরই অবস্থা খুব খারাপ, কিন্তু তারা টপ 10-এ শেয়ার লেনদেন হয়। কেন হয় আমি জানি না, যার জন্য এই ভুলগুলো ধরে দেওয়ার জন্যই আমার এই আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্রথম যে কোম্পানিটা আছে সেটা হল ফাইন ফোর্স। এবছর তারা শেয়ারটা 2002 সনে লিস্টেড হয়েছে। অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 13.97, খুবই ছোট ক্যাপিটাল, 14 কোটিও না। যার জন্য এই শেয়ারটা মনে হয় বেশি খেলাধুলা করে, কিন্তু এদের বেসিক খুবই খারাপ। আলোচনা করতেছি, ধৈর্য সহকারে শুনবেন। এই বছর 2025-এর 30শে জুন ইয়ার এন্ডিংয়ে তারা 14% ক্যাশ ডিভিডেন্ড দিছে সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য, এবং 4% ক্যাশ ডিভিডেন্ড দিছে স্পন্সর এবং ডাইরেক্টরদের জন্য। আচ্ছা, এটা 2000 আমরা যদি ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব 2024-এ তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে তারা এ গ্রেডে আসছে। তার অতীত ইতিহাস খুবই খারাপ। এখানে পর্যায়ক্রমে শুনবেন। 2023-এ তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 1.25, 2022-এ দিয়েছে 1.50, 2021-এ তারা কোনো ডিভিডেন্ড বা বোনাস দেয় নাই। আচ্ছা, 2020-এ তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 1%, 2019-এ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2%, 2018-তে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, বোনাস দিয়েছে 3%, 2017-তে কোনো ক্যাশ দেয় নাই, বোনাস দিয়েছে 2%, এবং 2016-তে কোনো ক্যাশ ডিভিডেন্ড দেয় নাই, বোনাস দিয়েছে 2%। এটা যদি আমরা ইপিএস দেখি তাহলে দেখব এই 2025-এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে তাদের ইপিএস হলো 2.57 টাকা, খুব ভালো ইপিএস। তা আমরা যদি 1 বছর আগের ইপিএসটা দেখি 2024-এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, তাদের ইপিএস হলো মাত্র 62 পয়সা। লাস্ট ট্রেডিং প্রাইস নভেম্বরের 20 তারিখে 305.70 টাকা। যে শেয়ারটা 14% মানে 1 টাকা 40 পয়সা আপনাকে ডিভিডেন্ড দেয়, সে শেয়ারটার দাম কেন 305 টাকা থাকে আমার বোধগম্য মনে হয়। এখানে আরেকটা দুর্বলতা আমি বলছি, সেটা হলো ন্যাব, এনএভি, ন্যাব পার শেয়ার। ন্যাব হলো নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার এখানে আমরা কি বুঝবো, যে তার যে ওয়েলথ আছে, সম্পদ আছে, সম্পদ থেকে যদি লাইবিলিটি বাদ দেওয়ার পরে যা থাকে সেটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা নেট অ্যাসেট ভ্যালু পাবো। মানে 10 টাকা শেয়ারের বিপরীতে তাদের কত টাকা সম্পদ বর্তমানে আছে, যদি কোম্পানিটা উইন্ড আপ হয় তাহলে কত টাকা আছে, সেটা হলো 17 টাকা 22 পয়সা। তাহলে একটা কোম্পানির রিয়াল ভ্যালু হলো 17 টাকা 22 পয়সা, আপনি কিনেন 305 টাকা দিয়ে, তাহলে লস আপনি করবেন না কি করবেন? আচ্ছা, এটা আরেকটা দুর্বলতা হলো স্পন্সরদেরকে 30% শেয়ার হোল্ড করার কথা, যে তাদের স্পন্সরদের শেয়ার আছে 14.47, এটা অক্টোবরের লাস্ট পর্যন্ত। এই 14.47 যে আছে, এটা দেখার দায়িত্ব কার? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যারা আমরা সংক্ষেপে বিসেক বলি। তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায়? তারা কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন না? কেন তাদেরকে জরিমানা করেন না? কেন এখান থেকে ডাইরেক্টরদের বের করে দেন না? মানে সরিষার ভিতরে ভূত আছে। শেয়ার মার্কেট ভালো কোত্থেকে হবে? ভালো হওয়ার তো কোনো সম্ভাবনা দেখি না। আচ্ছা, এটা ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 22.74, পাবলিক হোল্ডিং হলো 62.79। তাহলে এখানে কতগুলা দুর্বলতা। তারা ডিভিডেন্ড দিচ্ছে
সবাইকে দিতে পারে নাই। আচ্ছা, তাদের লাস্ট ক্লোজিং প্রাইস টু মাচ হাই এবং তাদের অ্যাসেট ভ্যালু হলো 17 টাকা 22 পয়সা। 10 টাকা শেয়ারে তাদের ভ্যালু হলো 17 টাকা 22 পয়সা। আপনার যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তাহলে আপনি 17 টাকা পাইতে পারেন, কিন্তু শেয়ারটা আপনি কেন 305 টাকা দিয়ে কিনেন? এসব বাজে শেয়ারের জন্য শেয়ার মার্কেটে এই অবস্থা। তারপরে স্পন্সরদের 30% হোল্ডিং থাকার কথা ছিল, সেই তাদের হোল্ডিং হলো 14.47। আপনি শেয়ার কেনার আগে বিবেচনা করবেন। আচ্ছা, পরবর্তী শেয়ারটা হলো খান ব্রাদার্স। খান ব্রাদার্স এবছর তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে বিগ এ গ্রেডে আসছে। তারা কিন্তু এখন এজিএম হয় নাই, সম্ভাব্য এজিএম সামনে। এজিএম এ পাস হইলে তারা ওটা ডিভিডেন্ডটা ডিসবার্সমেন্ট করলে তারা এ গ্রেডে যাবে। এখন পর্যন্ত তারা বি গ্রেডে আছে। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আচ্ছা, শেয়ারটার হলো লিস্টিং ইয়ার হলো 2014-তে আসছে শেয়ারটা। অথরাইজ ক্যাপিটাল 150 কোটি, পেইড আপ ক্যাপিটাল 98 কোটি। আচ্ছা, এটাতে আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে আমরা দেখব এই 2025-এ 10% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করে তারা এতে যাবে আশা করতেছি। আচ্ছা, তার অতীত ইতিহাস দেখেন। আচ্ছা, 2025-এ 10% ক্যাশ ডিভিডেন্ড, কোনো বোনাস নাই। 2024-এ 1% ক্যাশ ডিভিডেন্ড, কোনো বোনাস নাই। 2023-এ 2% ক্যাশ ডিভিডেন্ড, কোনো বোনাস নাই। 2023-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, কোনো বোনাসও দেয় নাই। 2022-এ 2% ক্যাশ ডিভিডেন্ড এবং কোনো বোনাস নাই। 2021-এ কোনো ডিভিডেন্ড নাই, কোনো বোনাস নাই। আচ্ছা, তারপরে 2020-এ দেখা যায় শেয়ারটা 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে, কোনো বোনাস দেয় নাই। 2018-19-এ কোনো ডিভিডেন্ড দেয় নাই, কোনো বোনাস দেয় নাই। 2018-তে 2% ক্যাশ ডিভিডেন্ড দিছে, কোনো বোনাস দেয় নাই। 2017-তে কোনো ডিভিডেন্ড দেয়নি, 10% বোনাস দিছে এবং 2017-তে কোনো বোনাস দেয়, কোনো ডিভিডেন্ড দেয় নাই, 11% বোনাস দিছে। তাহলে এই যে দেখেন, একবার দিছে, একবার দেয় নাই, 1%, 2% করে দিছে, 1.5% করে দিছে, 3% করে দিছে। এগুলা দেওয়ার পরেও শেয়ারগুলা কারসাজির মাধ্যমে তারা টপ 20-তে লেনদেন হয়। টপ 20-তে লেনদেন হয়। এটাতে আমরা আরেকটা জিনিস দেখি, তাহলে আমরা দেখব যে এই বছর 2025-এ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের শেয়ারে ইনকাম হচ্ছে 17 পয়সা। 10 টাকার একটা শেয়ারে তাদের ইনকাম হচ্ছে 17 পয়সা। গত বছর একই সময় তাদের ইনকাম ছিল 3 পয়সা। 3 পয়সা ইনকাম করে তারা 1 টাকা কিভাবে দেয় আমার তো জানা নাই। এই তারা কোথা থেকে দিচ্ছে জানি না। তারা 1 টাকা ডিভিডেন্ড দেওয়ার জন্য তাদের যত আয় থাকা দরকার ছিল সেটা তারা পারে নাই। তাদের ইয়ার এন্ডিং এ ইনকাম হয়েছে 27 পয়সা, সেখান থেকে তারা 1 টাকা ডিভিডেন্ড দিচ্ছে। কিভাবে দিচ্ছে জানি না, হয়তো তারা বোনাস থেকে আইনে এটা মিট করবে বা তাদের খায়েশ হয়েছে তার এ গ্রেডে যাবে। লাস্ট ট্রেডিং প্রাইস এটা গেছে 60 টাকা 90 পয়সা। এটাতে আমরা অ্যাসেট ভ্যালু দেখি, তাইলে আমরা এনএভি দেখি, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার, তাইলে আছে 12 টাকা 25 পয়সা। তাইলে 10 টাকা শেয়ারের অ্যাসেট ভ্যালু হলো 12 টাকা। সেই শেয়ারটা আপনি কিনতেছেন 60-61 টাকাতে, 5 গুণ বেশি দাম। কেন কিনতেছেন? আমার বোধগম্য না। আপনার শেয়ার কেনার আগে এগুলো বিবেচনা করবেন। কোম্পানির আর্নিংস দেখবেন, গত বছর কি করছে, এই বছর কি করছে, এটা গ্রোথ হয়েছে কি হয় নাই। তাদের অ্যাসেট ভ্যালু কি আছে এটা দেখবেন, তাদের ট্র্যাক রেকর্ড দেখবেন, তারপর আপনার শেয়ার কিনবেন। আচ্ছা, এটা দেখা যায় যে আমরা আদার ইনফরমেশন দেখব যে তাদের স্পন্সরদের শেয়ার হোল্ডিং ভালো আছে 36.47, ইনস্টিটিউশন হোল্ডিং হলো 11.28 এবং পাবলিক হোল্ডিং হলো 51.09। তো পাবলিকই তো বেশি। পরবর্তী শেয়ারটা হলো ওরিয়ন ইনফিউশন। প্রতিদিনই তারা টপ 20-তে থাকে। কেন থাকে আমি জানি না। কেন আপনি এখানে বিনিয়োগ করেন আমি জানি না। শুধু গ্যামলিং করার জন্য? না, গ্যামলিং করার জন্য আসলে আপনার মূলধন সব হারাবেন। আজকে দেখেন বাংলাদেশে ইসলামী ধারা 5টা ব্যাংকে একসাথ করলো, প্রত্যেকটা ব্যাংকেরই অ্যাসেট ভ্যালু জিরো, মাইনাস। খালি জিরো না, মাইনাস 200-300 কোটি। 10 টাকা শেয়ারে মাইনাস 200, 200, 250, 300 টাকা, 450 টাকা পর্যন্ত যায়। আপনারা সমসাময়িক বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আহসানি স্পন্সরের বক্তব্য দেখলে আপনারা শুনতে পারবেন। আপনারা কিন্তু সে জায়গাতেই পা দিয়ে যাচ্ছেন। সাবধান হন,
কখন কোন কোম্পানি বন্ধ হয়ে যায় ঠিক নেই। পরবর্তী শেয়ারটা হলো ওরিয়ন ইনফিউশন। শেয়ারটা এ গ্রেড শেয়ার, লিস্টিং হয়েছে 1994 সনে। শেয়ার অথরাইজ ক্যাপিটাল 100 কোটি, পেইড আপ ক্যাপিটাল 20.36 কোটি। আচ্ছা, এটা যদি আমরা ট্র্যাক রেকর্ড দেখি তাহলে দেখব 2025-এ তারা 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে, মানে 2 টাকা। 20% মানে 2 টাকা, খেয়াল করবেন। 20% মানে 20 টাকা না, 2 টাকা। আচ্ছা, কোনো বোনাস নাই। আচ্ছা, 2024 হলো 12% ক্যাশ, 2023-এ হলো 14%, 10% ক্যাশ, 2022-এ হলো 20% ক্যাশ, 2021 হলো 10% ক্যাশ। আচ্ছা, 2019-এ হলো 10% ক্যাশ, 2018-তে 19-এ হলো 14% ক্যাশ, 2017-তে 18-তে হলো 14% ক্যাশ, 2017-তে 14% ক্যাশ এবং 2016-তে 14% ক্যাশ। এটা যদি আমরা কোয়ার্টারলি ইনকাম দেখি তাহলে দেখব প্রথম 3 মাস জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের ইনকাম হচ্ছে 57 পয়সা। আগের বছরে এই ইনকামটা ছিল 54 পয়সা, 3 পয়সা বাড়ছে। এটা খুব নমিনাল বাড়া। আচ্ছা, এটা লাস্ট ট্রেডিং প্রাইস গেছে 351 টাকা 90 পয়সা। তাহলে 351 টাকা বিনিয়োগ করে যদি আপনি 2 টাকা পান, সেই শেয়ারে আপনি যাবেন কেন? সেই সব শেয়ারে যাবেন কেন? 60-70 টাকা 50 টাকায় বিনিয়োগ করে 3 টাকা 3.5 টাকা পাওয়া যায়। কেন আপনার 350 টাকা 52 টাকা বিনিয়োগ করে 2 টাকা নেবেন? ওটা বোঝার চেষ্টা করেন। যা কিনছেন সেল করে দিয়ে চলে আসেন, নতুন জায়গায় বিনিয়োগ করেন, অবশ্যই লাভবান হবেন। আর যদি গ্যামলিং করেন তাইলে আমার সাথে যুক্তিতে মিলবে না, অঙ্কে মিলবে না, সেটা আপনাদের সিদ্ধান্ত। আচ্ছা, এই শেয়ারটা নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হলো 16 টাকা 59 পয়সা। এটা হলো 30শে সেপ্টেম্বর তাদের ফার্স্ট কোয়ার্টারের যে তাদের হিসাবগুলো দিছে। আমি 30শে সেপ্টেম্বরের যে হিসাবগুলো তারা দিছে, ফার্স্ট কোয়ার্টার ইনকাম যারা দেখাইছে, এখানে যদি আপনারা পড়বেন, ডিএসসি বিডিতে যাবেন, ওখানে প্রত্যেকটা শেয়ারে আপনার নিউজ দেখবেন, নিউজ পড়বেন। কঠিন কিছু না, অল্প কিছু, 3-4 লাইনে পড়া, এখানে আপনার দেখবেন। এটা হলো নেট অ্যাসেট ভ্যালু হলো 16 টাকা 59 পয়সা, 17 টাকাও না, 16.5 টাকা ধরে নিই। তাহলে যে শেয়ারটা উইন্ড আপ করলে 10 টাকা শেয়ারের, তাদের রিয়াল ভ্যালু আছে 16.5 টাকা। আপনি সে শেয়ারটা কেন 350 টাকায় কিনেন? বিবেচনা করবেন, লাভবান হবেন, উপকারে আসবে। আচ্ছা, শেয়ারটা আদার ইনফরমেশন স্পন্সরদের কাছে আছে 40.61, ভালো। ইনস্টিটিউশনাল হোল্ডিং 15.27 এবং পাবলিক হোল্ডিং হলো 44.08। যার জন্য এগুলো আপনারা তাদের কোয়ার্টারলি ইনকাম দেখবেন, নেট অ্যাসেট ভ্যালু দেখবেন, তাদের ট্র্যাক রেকর্ড দেখবেন। পরবর্তী শেয়ারটা আজকে আলোচনার শেষ শেয়ার, সেটা হলো সাপোর্ট, সামিট পোর্ট। আচ্ছা, শেয়ারটা এ গ্রেড শেয়ার। শেয়ারটা মার্কেটে আসছে 2008 সনে। অথরাইজ ক্যাপিটাল 300 কোটি, পেইড আপ ক্যাপিটাল 236.90 কোটি। এটা ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি তাহলে দেখব খুবই ভালো অবস্থা। তারপর আমি আজকে আলোচনায় আনছি অন্য একটা কারণে। আলোচনাটা করে নিই, সর্বশেষ আমি কথাগুলো বলবো। এই 2025 সনে, মানে 24 সনের 2025-এর জোন এন্ডিংয়ে তারা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে 18%। 2024-এ ছিল 15%, 2023-এ ছিল 12%, 2022-এ 15%, 2021-এ 10%। খারাপ না? আচ্ছা, 2020-এ ছিল 8% ক্যাশ 2% বোনাস, 2019-এ 6% ক্যাশ 4% বোনাস, 2018-তে 12.5% ক্যাশ, 2017-তে 15% ক্যাশ এবং 2016-তে তারা কোনো ডিভিডেন্ড দেয়নি। সরি। আচ্ছা, এটা আমরা দেখব প্রথম কোয়ার্টারে তাদের ইনকাম হয়েছে 59 পয়সা 59 পয়সা, আর তাদের গত বছর একই সময় ছিল তাদের 80 পয়সা, তাদের 20-21 পয়সা প্রথম কোয়ার্টার ইনকাম কমে গেছে। অথবা দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে হয়তো ব্যবসা মন্দা যেতে পারে, হতে পারে, কিন্তু একদম খারাপ না। শেয়ারটা লাস্ট ক্লোজিং প্রাইস গেছে 46 টাকা 30 পয়সা। আপনি 46 টাকা দিয়ে শেয়ারটা কিনা যদি 1 টাকা 80 পয়সা পান, সেই হিসাবে ওরিয়ন ইনফিউশন থেকে 1000 গুণ ভালো বলবো, 1000 গুণ ভালো। আচ্ছা, এটার
নেট অ্যাসেট ভ্যালু হলো 36.33, তাহলে 10 টাকা শেয়ারে তাদের অ্যাসেট ভ্যালু আছে 36 টাকা। আর ওইটার 10 টাকা শেয়ারে অ্যাসেট ভ্যালু হলো 16 টাকা। 16 টাকা যে অ্যাসেট ভ্যালু আছে সে শেয়ারটা বিক্রি হয় 350-52 টাকায়। আর যেটা অ্যাসেট ভ্যালু 36 টাকা আছে সে শেয়ারটা বিক্রি হয় 46 টাকা। শেয়ারটা অবশ্যই স্ট্রং, অবশ্যই স্ট্রং। আচ্ছা, এটা যদি আমরা আরো দেখি, আদার ইনফরমেশন দেখি, তাইলে দেখব কোম্পানির কাছে আছে 59%, মানে 60% কোম্পানির কাছে আছে। ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, ইনস্টিটিউশনাল হোল্ডিং হলো 11.55, পাবলিক হোল্ডিং হলো 25.73। তাহলে এই কম্বিনেশনটাও খুব সুন্দর। কোম্পানির কাছে আছে 60% শেয়ার, বাকি 40% আছে বাইরে। এখানে এই কোম্পানি নিয়ে আমার একটু বলার আছে, সেটা হলো আপনারা অন্যভাবে নেবেন না, আমি কোনো পলিটিক্যাল লোক না। যা আমি ওয়েবসাইট থেকে পাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে পাই, আমি সেটাই কপি করে সম্মিলিতভাবে আপনাদেরকে বলার চেষ্টা করি যাতে আপনারা সচেতন হন। আচ্ছা, এই কোম্পানির চেয়ারম্যান হলো মোহাম্মদ আজিজ খান, সবাই হয়তো চিনবেন। মোহাম্মদ আজিজ খান, উনি হলো চেয়ারম্যান। উনি হলো সিঙ্গাপুরে বসবাস করেন এবং উনি সিঙ্গাপুরের নাগরিক। খেয়াল করবেন, সিঙ্গাপুরে বসবাস করেন, সিঙ্গাপুরের নাগরিক। তাদের আরেকটা শেয়ার আছে, সেটা হলো সামিট পাওয়ার। এই শেয়ারটা এই বছর 10.5% ডিভিডেন্ড দিচ্ছে। শেয়ারটার বাজার মূল্য 13 টাকা 14 টাকা। শেয়ারটার দাম বাড়ে। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় জিনিস হলো কোম্পানির ডাইরেক্টর হলো আঞ্জুমান আজিজ খান, হলো মিসেস আজিজ খান, আঞ্জুমান আজিজ খান। ওনাদের 3টা সন্তান, 3টাই মেয়ে। তারা সবাই সিঙ্গাপুরে বসবাস করেন এবং তারা বিভিন্নভাবে কোম্পানির ডাইরেক্টর। তাদের নাম হলো আয়েশা আজিজ খান, কোম্পানির ডাইরেক্টর। আরেকটা হলো আদিবা আজিজ খান, আর হলো আজিজা আজিজ খান, উনি কোম্পানির ডিরেক্টর। তাহলে এটা অনেকটা পারিবারিক কোম্পানি হয়ে গেছে। উনি যেহেতু দেশে থাকেন না, উনি বিদেশে থাকেন, হয়তো ভালো ব্যবসা করতেছেন এই দেশের লোকজন নিয়োগ দিয়ে, ভালো কথা। তারপর আমি মনে করবো আপনার সাবধান থাকেন। বাংলাদেশে এস আলম গ্রুপ, অমুক তমুক গ্রুপ লক্ষ কোটি টাকা দেশ থেকে মেরে নিয়ে চলে গেছে। ওনারাও যে দীর্ঘদিন এখানে থাকবেন আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। তাহলে তাদেরকে যদি থাকতে হয়, আর আমি যতটুকু জানি তারা বিগত সরকার মাইন্ডেড ছিল। তাদেরকে ভবিষ্যতে যে সরকার আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে চলতে হবে। তারা যদি সুষ্ঠু নেগোসিয়েশন না করতে পারে, তাহলে অদূর ভবিষ্যতে কোম্পানি ভালো করবে বলে আমার মনে হয় না। আপনাদের বিবেচনার বিষয়। আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বন্ধু মহলে শেয়ার করবেন। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।